উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা আছি বদরমোকাম মসজিদ বা খুরুশকুল যাওয়ার মোড়ে। এখান থেকে গিয়েছিলাম উইন্ড টারবাইন দেখতে, আবার এখানে এসেছি। এই পর্বে আমরা দেখব কক্সবাজারের না দেখা আরও অনেক স্পট। এখন হেঁটে যাব পূর্ব দিকে, এদিকেই বার্মিজ মার্কেট। মোড় থেকে মাত্র 150 মিটার হেঁটে আসলাম একটা পুকুরের সামনে। এর নাম লাল দিঘি। কক্সবাজারে 3টা পুকুরকে একসাথে আধুনিকীকরণ করা হয়েছে। অক্টোবর 2020-এ এদের উদ্বোধন করা হয়। এদের মধ্যে সবচেয়ে ছোট হলো এই লাল দিঘি। লোকালদের জন্য সন্ধ্যার আড্ডা দেওয়ার চমৎকার একটা প্লেস। এর পাশেই একটা মসজিদ, এর নাম বাইতুর রহমান জামে মসজিদ। খুব বেশি পুরানো নয়, এটি স্থাপিত হয়েছিল 2009 সালে। এই জায়গা পেট্রোল পাম্প মোড় নামেই পরিচিত, কারণ এখানে একটা পেট্রোল পাম্প আছে। এখান থেকে অটো পাবেন নাজিরাটেক যাওয়ার, এমনকি সিএনজি পাবেন রামু যাওয়ার। এখন যে মোড়ে এসেছি, এখান থেকে ডান দিকে বা দক্ষিণে একটা বৌদ্ধ মন্দির যাব। মন্দিরের নাম পিটা ক্যাট। এই মোড়ে দেখতে পাচ্ছেন বাস আছে, এই বাস রামু যায়। এখান থেকে সিএনজিও পাবেন। রামু পর্বে আমরা বিস্তারিত দেখাবো। যাই হোক, এই রাস্তা দিয়ে মাত্র 80 মিটার হেঁটে গেলেই বাম দিকে মন্দিরটি পড়বে। পিটা ক্যাট মন্দির তৈরির সালটি জানা যায়নি, তবে সম্ভবত 1984 সালের এপ্রিল মাসে একে পুনর্নির্মাণ করা হয়েছে। দোতলায় প্রার্থনালয়। দেখা যাচ্ছে একটা বৌদ্ধ স্তূপা বা প্যাগোডা, যা 27শে ফেব্রুয়ারি 1985 সালে পুনর্নির্মাণ করা হয়েছে।
আমরা পিটাকেট মন্দির দেখে আবার এই মোড়ে এসেছি। এখন ডান দিকে বা পূর্ব দিকে যাব। পিটাকেটের ওই মোড় থেকে মাত্র 60 মিটার হেঁটে আমরা আরেকটি পুকুরের সামনে আসলাম। এর নাম নাপিতা দিঘি। আমরা বলেছি কক্সবাজারের 3টা পুকুর একসাথে সংস্কার করা হয়েছে। অক্টোবর 2020-এ এদের উদ্বোধন করা হয়। লাল দিঘিতে গিয়েছি, আর এ হলো নাপিতা দিঘি। এর নাম গোলদিঘি। এর আকৃতি গোল, আর এই কারণেই নাম হয়েছে গোলদিঘি। এর ইতিহাস জানা না গেলেও এটি একসময় জরাজীর্ণ নোংরা একটা পুকুর ছিল। 3টা পুকুর একসাথে সংস্কার করা হয়েছে। অক্টোবর 2020-এ এদের উদ্বোধন করা হয়। এগুলো হলো লাল দিঘি, নাপিতা দিঘি আর এই গোলদিঘি। এই 3 পুকুরের মধ্যে গোলদিঘি বড়। একে চমৎকার লাইটিং করা হয়েছে। সন্ধ্যায় লোকালদের জন্য একটা সুন্দর আড্ডার স্থান। ডান দিকের ওই রাস্তা দিয়ে একদম সোজা মাত্র 70 মিটার হেঁটে গেলেই শেষ প্রান্তে একটা গেট পড়বে মহাসিন দগরি কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির যাওয়ার। কিন্তু এদিক দিয়ে আমরা এখন যাব না। ঢাকার হাতির ঝিল লেকের মতো গোলদিঘিতেও সেট আপ করা হয়েছে মিউজিক্যাল ফাউন্টেন। গোলদিঘির ওই উত্তরে ডান দিকের রাস্তা দিয়ে যাব। আমরা যাব একটা বৌদ্ধ মন্দির চেন্দা মেজু। আপনি চাইলে এই রাস্তা দিয়ে সোজা যেতে পারেন, কিন্তু আমরা একটু শর্টকাট দিয়ে যাব একটা বৌদ্ধ পাড়ার ভিতর দিয়ে। গোলদিঘি দিয়ে আসলে ছোট একটা ব্রিজ পড়বে। এখান থেকে ডান দিকে একটা চিকন গলি দেখা যাচ্ছে। এই গলি দিয়ে আমরা ঢুকব। এই এরিয়াতে বৌদ্ধরাই বেশি থাকে। একে ক্যাংপাড়া বলে। ক্যাং হলো মন্দির। এই এরিয়ায় বেশ কিছু মন্দিরও আছে, কিছু দোকানও আছে, তারাই চালায়। আরাকান রাজা শ্রী সুধর্মা 31 মে 1638 সালে আকস্মিক মৃত্যুবরণ করলে একজন আরাকান মন্ত্রী নরপতি 17 জুন 1638 সালে কৌশলে সিংহাসন দখল করে। তারপর তিনি রাজপরিবার ও বংশধরদের হত্যা শুরু করে। আরাকানে বিশৃঙ্খলা ও নৈরাজ্য দেখা দিলে রাজার ছোট ভাই এবং লাট্রুন নামের এক মন্ত্রীর নেতৃত্বে প্রায় 50,000 সৈন্য আরাকান ছেড়ে চলে আসে বাংলাদেশে। মন্ত্রী লাট্রুন 80টি রাখাইন পরিবারকে নিয়ে বর্তমান নাম বাকখালী নদীর এক পাহাড়ের পাশে বসবাস করেন। বাকি ইতিহাস পরে বলছি। এখন দেখাবো একটা বৌদ্ধ মন্দির। মন্দিরটির নাম চেন্দা মেজু। এটা স্থাপিত হয় 1803 সালে।
দ্বিতীয় তলায় প্রার্থনা কক্ষ। এই সোজা একটা পকেট গেট আছে অগ্গমেধা ক্যাংয়ের পেছনে মহাসিংদগরি কেন্দ্রীয় বৌদ্ধবিহার যাওয়ার। গেট খোলা থাকলে আপনারা চাইলে এদিক দিয়ে যেতে পারবেন, কিন্তু গেট এখন বন্ধ আছে, তাই আমি অন্য দিক দিয়ে যাব। এখন আমি যে গেট দিয়ে ঢুকেছি ওই গেট দিয়ে বের হয়ে ডান দিকে হাঁটব। এই এরিয়ায় এসে মনে পড়ে গেল দিল্লিতে এমন একটি বৌদ্ধ এরিয়া গিয়েছিলাম, নাম মজনুকা টিলা। পরে কোনো এক পর্বে দেখাবো। সেখানেও এখানের মতো সিম্পল পুরানো এরিয়া, চিপা গলি, কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে প্রচুর টুরিস্ট যায় সেখানে। আমিও 3-4 বার গিয়েছি। সো এই ক্যাংপাড়াকেও তেমনি লিটল চায়না বা মিনি চায়না হিসেবে সাজাতে পারে। টুরিস্ট বাড়তো, সেই সাথে এই এলাকার বাসিন্দাদের ভালো বিজনেসের সুযোগ হতো। আমরা রোডে চলে এসেছি। আমরা ডান দিক দিয়ে যাব। তার আগে আপনাদের একটু দেখাই, বামের রাস্তা এসেছে গোলদিঘি থেকে, যে রাস্তা দিয়ে আমরা অল্প এসে ডান দিকে ক্যাংপাড়া ঢুকে গেলাম। ওই রাস্তা দিয়ে সোজা এলেই আপনি এখানে পৌঁছে যাবেন। বাম দিকের রাস্তা বার্মিজ মার্কেটে যায়। আমরা সব মন্দির দেখে এসে এই বাম দিক দিয়েই বের হব। আর এই ডান দিকে দেখেন অগ্গমেধা ক্যাং। অগ্গমেধা ক্যাং একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। এর পেছনেই আছে মহাসিংদগরি কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির। কিন্তু এখানে ঢুকতেই দেখবেন এর সামনে এবং ভিতরে কিছু ছেলে থাকে, চাইলেও না চাইলেও এরা খুব আগ্রহ নিয়ে ট্যুরিস্টদের নিয়ে যায়, সব দেখায়, এবং দেখানো শেষ হলে আপনার কাছে টাকা চাইবে ডোনেশনের নাম করে। 1000 পর্যন্ত চাইতে পারে, অবশেষে 200-300 টাকা দিতে হয়। এই টাকা দিয়ে তারা নেশা করে। অনেক ভিডিওতে বললেও এখনো তা বন্ধ হয়নি। কর্তৃপক্ষের এই ব্যাপারে স্টেপ নেওয়া খুব প্রয়োজন, যাতে কোনো ধর্মীয় এবং সেই সাথে টুরিস্ট প্লেসে এমন কাজ না হয়। ইতিহাস বলার সময় মন্ত্রী লাট্রুন এর কথা বলেছিলাম। তিনি বসবাসের অযোগ্য ভূমিকে বাসযোগ্য করে এর নাম দেন অংসেংথা। এর মানে সাফল্য, প্রশান্তি ও সমৃদ্ধ। এটা ছিল কক্সবাজারের প্রাচীন নাম। মন্ত্রী ছিলেন অবিবাহিত। চারপাশে এত লোভ, ব্যভিচার এবং ক্ষমতার জন্য মানুষের মধ্যে পশুত্বের প্রবণতা রেখে 1666 সালে সন্ন্যাসীর কঠোর জীবন গ্রহণ করেন। সন্ন্যাসী হিসেবে তার নতুন নাম ছিল অগ্গমেধা উই। তিনি এখানেই তার বাসস্থান তৈরি করেন, এখানে বসবাস করতেন। এর একটু পেছনে একটা মন্দির প্রতিষ্ঠা করেন, যার নাম মহাসিংদগরি। যাই হোক, সে কথায় পরে আসছি। অনেক পরে 1898 সালে আরাকানের এক পুরোহিত দ্বারা অগ্গমেধা উইয়ের এই বাসস্থানকে পুনর্নির্মাণ করে এখানে ক্যাম্প প্রতিষ্ঠা করেন। সেই সময় কারিগর এবং কাঠ আরাকান থেকে জাহাজ দিয়ে কক্সবাজার আনা হয়। তার নাম অনুসারে এর নাম করা হয় অগ্গমেধা ক্যাং। সম্পূর্ণ কাঠের পাটাতনের উপর নির্মিত দ্বিতীয় তলার মন্দিরের প্রার্থনালয়। আমাদের সামনে আসা 2-3 জন টুরিস্টকে ছেলেদের একজন ভিতরে নিয়ে গেলেও আমি আর ভিতরে যাইনি, এই পর্যন্ত যে বের হয়ে আসছি। আমার কাছেও টাকা চেয়েছিল, যেহেতু আমি ঢুকিনি তাই না দিয়ে চলে আসতে পেরেছি। আমরা এখন জাদি পাহাড় যাব বৌদ্ধ প্যাগোডা দেখতে। 1790 সালে বার্মিজরা আরাকান বিজয়ের পর সকল আরাকানিরা অত্যাচার নিপীড়নের শিকার হয়ে আশ্রয়ের সন্ধানে বাংলাদেশের অঙ্কোচা গ্রাম সহ বিভিন্ন জায়গায় বসতি গড়ে তুলেছিল। 1799 সালে ব্রিটিশ ডিপ্লোম্যাট ক্যাপ্টেন হিরাম কক্স 10,000 আরাকানি শরণার্থী পুনর্নির্বাসনের জন্য অঙ্কোচা গ্রামটি পুনর্নির্মাণ করেন এবং কক্স তার নামানুসারে উক্ত গ্রামটির নামকরণ করেন কক্সবাজার। ওইদিকে আরেকটা পকেট গেট আছে। প্যাগোডা দেখে ওই গেট দিয়ে ঢুকবো মহাসিংদগরি।
1790 সালে বার্মিজরা আরাকান বিজয়ের পর কক্সবাজারের বিভিন্ন এলাকায় রাখাইন সম্প্রদায় এটি নির্মাণ করে। তারা এটিকে স্মৃতিচিহ্ন বলে। কক্সবাজার সদর, রামু ও টেকনাফের পাহাড় বা উঁচু টিলায় এই ধরনের প্যাগোডা দেখা যায়। আমরা হিলটপ সার্কিট হাউসের পাশে এমন এক প্যাগোডা ডে 1 এপিসোড 3-তে দেখেছি। এখন আমরা পকেট গেট দিয়ে ঢুকলাম মহাসিং দোগরি মন্দির। কক্সবাজার শহরে ছোট বড় মিলিয়ে 60টির বেশি বৌদ্ধ বিহার বা ক্যাং রয়েছে। অগ্গমেধা ক্যাং এবং মহাসিং দোগরি সবচেয়ে বড়। অগ্গমেধা উইয়ের কথা বলেছিলাম, তিনি 1666 সালে বৌদ্ধ সন্ন্যাসী হন। তিনি তার বাসস্থান নির্মাণ করে এবং তার পেছনে একটা মন্দির প্রতিষ্ঠা করেন, যার নাম তখন থেকেই মহাসিং দোগরি নামে পরিচিত। 1799 সালে খনন কাজের সময় একটি বৌদ্ধ মূর্তি খুঁজে পাওয়া যায়। হিরাম কক্স এলাকাবাসীর সাথে সম্মিলিতভাবে বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং স্থানীয় ধর্মপ্রাণ উপাসকদের সহায়তায় একটি বৌদ্ধ মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে, আর এই ঘরের পেছনে ডান পাশে দেখা যাচ্ছে একটা প্যাগোডা। ওইটা হলো অংমাঙ্গালা প্যাগোডা। 200 বছর পূর্বে এক রাখাইন রমণী এই প্যাগোডা প্রতিষ্ঠা করেছিলেন। অপোজিটে কিছু স্মৃতিস্তম্ভ দেখা যাচ্ছে, এমন প্রায় 5টি স্মৃতিস্তম্ভ আছে। আমরা অগ্গমেধা ক্যাংয়ের সামনে দেখেছি, এখন ওই ক্যাংয়ের পেছনে যাব এবং সেখান থেকে শুরু করব। এই হলো অগ্গমেধা ক্যাংয়ের পেছন সাইড। এর পেছনে একটা গেট আছে, 2019 সালে স্থাপিত। গেট পার হলে মন্দির চত্বরের বাম পাশে রয়েছে এইরকম 5টি স্মৃতিস্তম্ভ, আর ডান দিকে আছে অং সেন সা 9 প্ল্যানেট প্যাগোডা। এটি এপ্রিল 2002-এ স্থাপিত হয়েছে। সোজা দেখা যাচ্ছে মনস্টারি, এটা মংদের থাকার জায়গা। সোজা ওই দক্ষিণ দিকে হলো কেন্দ্রীয় মন্দির। কেন্দ্রীয় মন্দির ঘেঁষে বাম পাশে জয়সুখ ক্যাং অবস্থিত। কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরের প্রবেশ মুখে ডান পাশে বুদ্ধ শাসনের 2500 বছর পূর্তি উপলক্ষে 24শে মে 1956 সালে স্থাপিত একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। বাম পাশে বুদ্ধের একটা মূর্তি। অগ্গমেধা উই ভিক্ষু কর্তৃক স্থাপিত মূল মন্দিরের ভবনের ডান পাশে চিং ঘর বা সীমা ঘরে অসংখ্য ছোট মূর্তি সহ বিশাল আকৃতির কয়েকটি মূর্তি। একে 16ই অক্টোবর 1999 সালে সংস্কার করা হয়েছে। আমরা এখন মহাসিং দোগরি কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির ঢুকছি। এর ভেতরে প্রবেশের সময় সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। 1799 সালে এর মধ্যে কক্স সাহেব মারা গেলে বাকি অসমাপ্ত কাজ পরবর্তীতে স্থানীয় রাখাইন বৌদ্ধ বাসিন্দারা সমাপ্ত করেন। স্থানীয় ধর্মপ্রাণ রাখাইন বৌদ্ধরা মূর্তিটি সেখানে স্থাপন করেন। এর নাম ক্যাথেট আসান। এখনো পর্যন্ত অতি পবিত্র বলে গণ্য করা হয়। প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা বুদ্ধের পবিত্র মূর্তিকে পূজা ও শ্রদ্ধা প্রদর্শন করেন। এই বৌদ্ধ মন্দিরটি কক্সবাজারের স্থানীয় বৌদ্ধ জনগণের কাছে খুবই পবিত্র এবং জনপ্রিয়।
প্রায় 250 বছর বয়সী একটি শিলকড়ি গাছ। স্থানীয় রাখাইনগণ এই শিলকড়ি গাছটিকে পূজা করেন, কারণ এই প্রাচীন বৃক্ষের নিচে সাধনা করে দুজন ভিক্ষু বুদ্ধত্ব লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা ও বিশু উৎসবের সময় বিহারগুলোতে মানুষের ভিড় জমে। আমরা এখন একটি গেট দিয়ে বের হব। এই রোড গোলদিঘির দিকে গিয়েছে। আমরা গোলদিঘি দেখানোর সময় রোডটি দেখিয়েছিলাম। আবার আমরা হেঁটে অগ্গমেধা ক্যাংয়ের গেটের অপোজিটের রাস্তা দিয়ে পারভেজ মার্কেটের রাস্তায় বের হব। কিন্তু আমরা এখনই পারভেজ মার্কেট ঘুরবো না, যেহেতু দিনের আলো আছে। আমরা রাস্তার অপর প্রান্তে যে একটা অটো নিয়ে পূর্ব দিকে বিডিআর ক্যাম্পের সামনে একটা মসজিদ আছে, নাম গায়েবী মসজিদ, সেখানে যাব। অটোওয়ালাকে বললেই হবে, আপনাকে নামিয়ে দিবে, ভাড়া 20 টাকা। আপনাকে বাম দিকে কিছু হেঁটে যেতে হবে। জানা গেছে এই মসজিদের সামনের অংশটি, অর্থাৎ ডান পাশের অংশটি কয়েকশো বছর আগে হঠাৎ করেই তৈরি হয়েছে। কেউ বলতে পারে না, তাই লোকালদের মধ্যে এর নাম গায়েবী মসজিদ নামেই পরিচিত। পেছনের অংশ পরে করা হয়েছে, তার দোতলায় মাদ্রাসা আছে। জায়গার মালিকের নাম অনুযায়ী এই মসজিদের নাম দেওয়া হয়েছে সাচি চৌধুরী মসজিদ। মসজিদ 12টায় খোলা হয়। কক্সবাজারের রেল লাইন এখানেই শেষ হয়েছে। দেখুন মসজিদের গায়েবী অংশের ভেতরটা। যাই হোক, এখানে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে এবং থাকে। কেউ যদি আসেন, চেষ্টা করবেন ওদের জন্য চকলেট বা কিছু খাবার নিয়ে আসতে। এই পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যাব গুম গাছতলা থেকে একটু সামনে ঝাউতলায়, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। ভাড়া জনপ্রতি 20 টাকা। নেক্সট পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।